আর তখন প্রকাশ হয়েছে 5ই আগস্টের আগে সবাই ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পিছনে, 5ই আগস্টের পরে সবাই যার যার ব্যানারে চলে গেছে। কিন্তু বহু সংখ্যক তরুণ যাদের নিজেদের কোনো দল নেই, কিন্তু এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের ভিতরে রাজনৈতিক আকাঙ্ক্ষা, নেতৃত্বের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এবং বহু সংখ্যক মানুষ যারা অন্য দলে আগে করলেও 5ই আগস্টের পরে মনে হয়েছে যে একটা নতুন প্ল্যাটফর্ম, নতুন রাজনীতি দরকার। এই সব বিবেচনায় কিন্তু আসলে আমরা এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি গঠন করেছি। ফলে এটি শুধু জুলাই গণঅভ্যুত্থানের বিষয় না, বরং জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা মনে করেছি যে আমাদের কিছু দায়িত্ব আছে, যেই দায়িত্বটা যদি অন্য রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী যে দলগুলো আমাদের সাথে ছিল তারা যদি পালন করতো, তাহলে এই নতুন দল গঠনের প্রয়োজনীয়তাই থাকতো না। যেহেতু আমাদের কাছে মনে হয়েছে তারাই দায়িত্ব পালন করছে না, এবং এটা স্পষ্টও হয়েছে বিভিন্ন কর্মসূচির ভিতরে মধ্য দিয়ে যখন আমরা সমর্থন পাইনি, সেই জায়গায় তো ছাত্ররা অবশ্যই এটা কন্টিনিউ করবে এই লড়াইটা। তার জন্য তাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম অবশ্যই দরকার ছিল। আচ্ছা, এরপরে আমরা দেখেছি জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, মানে তাদের প্রতি আপনারা যেহেতু আন্দোলনের একটি মূল স্টেক ছিলেন, হয়তো আপনারা তাদের সঙ্গে দেখা হচ্ছে বা কথাবার্তা হচ্ছে, তাদের যতটা পুনর্বাসন দরকার ছিল সেটি এখন আমরা দৃশ্যমান ততটা দেখি না। আপনি ওই আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক হিসেবে এখান থেকেও একটু মনে হয় কিনা যে আরও কিছু করার ছিল তাদের জন্য? সেটা তো অবশ্যই, এবং এটা তো আমাদের সবার জন্যই দুঃখজনক। এবং যেহেতু আমি সরকারও ছিলাম, আমার ভিতর থেকে দেখার সুযোগ হয়েছে। সরকারের জায়গা থেকে অনেক ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম থেকেই তাদের আর্থিক নিরাপত্তা, ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়গুলা, বাজেটে তাদের জন্য বরাদ্দ রাখা, তাদের জন্য স্বাস্থ্য সুবিধা দেওয়া, হেলথ কার্ড করা, বিদেশে পাঠানো, ঢাকার কয়েকটি হাসপাতালে পুরো 1 বছর ধরেই একটা বড় অংশের রোগী যারা আহত যোদ্ধা তারা ছিলেন। কিন্তু যেটা হয়েছে যে আমাদের রাষ্ট্রের, আমাদের ব্যুরোক্রেসির ব্যবস্থাপনাগত ত্রুটি আমরা দেখেছি, আমলাতান্ত্রিক জটিলতা দেখেছি। ফলে এই পুরো উদ্যোগগুলা বা এই সুযোগ সুবিধাগুলো আসলে সেই পরিবারগুলোর কাছে পৌঁছাতে পারেনি, অনেক দেরিতে পৌঁছাইছে। এবং এই কাজটা আসলে এই কাজটা সরকারকেই করতে হয়, এটার জন্য একটা বড় ইনস্টিটিউশন দরকার। ফলে বাংলাদেশের যে প্রাতিষ্ঠানিক দুর্বলতা স্বাস্থ্যক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রেও, সেটার কারণে আসলে এই ঘটনাগুলো ঘটেছে। তারা দেরিতে এই সুযোগ সুবিধাগুলো পেয়েছে, বা এখনও হয়তো অনেক জায়গায় দেরি হচ্ছে। তো আমরা আশা করি যে সরকার যে উদ্যোগগুলো নিয়েছে সেগুলো যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে তাদের যে পুনর্বাসন এবং রাষ্ট্রীয় মর্যাদার বিষয়টি সেটি আসলে সম্ভব হবে। এবং এটির জন্য আমরা ক্রমাগত সরকারের সাথে আসলে প্রকাশ্যে বা ইনফরমালি আমরা কথা বলি তাদেরকে। না, আপনি তো সরকারে ছিলেন, সরকারের মধ্যে সদিচ্ছাটা দেখেছেন? সরকারের মধ্যে সদিচ্ছা ছিল, আমরা নিজেরা ক্যাবিনেটে ছিলাম, আমরা বারবার সেই প্রক্রিয়াগুলো, উদ্যোগগুলো নিচ্ছি, কিন্তু সেই উদ্যোগগুলা তৃণমূল পর্যন্ত, অর্থাৎ সেই পরিবারের কাছে জন্য বাস্তবায়িত হতে হয় আসলে ব্যুরোক্রেসি, আমলাতন্ত্রের মাধ্যমে। এই যে যন্ত্র আছে, তো সেইখানে অনেক ধরনের সমস্যা, জটিলতা, ব্যবস্থাপনাগত ত্রুটি আসলে ছিল। একজন রোগীকে দেখা গেছে বিদেশ পাঠাতে হইলেও অনেক ফাইল, অনেক ধরনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আসলে যেতে হয়েছে। ফলে এগুলোর কারণে আসলে এই পুনর্বাসন প্রক্রিয়াতে বিলম্ব ঘটছে। না, এই ডক্টর ইউনূস তাকে মূলত আপনারাই এনেছেন। তখনকার যে ছাত্র জনতা তারা চেয়েছিল বলে আপনারা তার সঙ্গে যোগাযোগ করে এনেছেন। আজকে আপনারা যে বক্তব্য দিলেন আমরা দেখেছি, সেখানে বলেছেন এই জুলাই সনদ দিতেই সরকার ব্যর্থ হয়েছে, ইউনূস সরকার ব্যর্থ হয়েছে। এই কারণে আপনারা নিজেরাই একটি জুলাই সনদ ঘোষণাপত্র দিবেন, আপনারা জুলাই ঘোষণাপত্র। আপনি তো সরকারে ছিলেন, অন্দরমহলের খবর আপনি জানেন। এই যে ডক্টর ইউনূস ব্যর্থ বলা হচ্ছে, আসলে কি অন্দরমহলের খবর কি, কেন ব্যর্থ? ভিতরে কি বিভিন্ন মুখী উপদেষ্টারা রয়েছে, মেরুকরণ আছে কিনা কোনো, একটু কি বলবেন দর্শকদের জন্য? না, এই অন্তর্বর্তী সরকার কিন্তু আসলে কোনো দলীয় সরকার না। যদিও এটা ভাবা হইতে বলে এটা ছাত্রদের সরকার, কিন্তু এই সরকারের উপদেষ্টা পরিষদে কিন্তু বিভিন্ন ঘটনার সাজেশনে বা তাদের মতের লোকজন কিন্তু আছে। সরাসরি রাজনৈতিক দলের প্রতিনিধি না থাকলেও তাদের ভাবাদর্শের অনেক উপদেষ্টাই আছে। কারণ আমরা যখন উপদেষ্টা পরিষদ গঠন করেছি, তখন কিন্তু আমরা প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে বা আন্দোলনের যারা অংশগ্রহণ করেছিল তাদের সাথে কিন্তু আলোচনা করে তাদের থেকে সাজেশন নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছি। ওই উপদেষ্টাদের সাথে আমাদের কোনো পূর্ব পরিচয় ছিল না, আমরা তাদেরকে চিনতাম। ফলে সরকারের উপদেষ্টা পরিষদের ভিতরেও এটা এক ধরনের নানা পক্ষের অংশগ্রহণ আসলে আছে।
নানা স্বার্থেরও এখানে দ্বন্দ্ব আছে। দ্বিতীয়ত হচ্ছে ঘোষণাপত্রের যে বিষয়টি, 31 ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি ঘোষণাপত্র দেওয়ার ডাক দিয়েছিল। সরকার পরে দায়িত্ব নিয়েছিল যে, সরকার কিন্তু তখন একটা প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার তখন পালন করেনি। আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল 30 কার্য দিবস, সরকার সেই কার্য দিবস 25 জুন মনে হয় শেষ হলো, করতে পারেনি। কেন পারেনি, কবে করবে বা করবে কিনা সেটিও স্পষ্ট করেনি। সরকারের জায়গা থেকে যেটা বলেছিল, এটা সব দলের সম্মিলনে এটা করতে হবে, ফ্যাসিবাদ বিরোধী যে দলগুলো ছিল। তো সেই দলগুলোর মধ্যে যদি কোনো দল সম্মত না হয়, সেই কারণে হয়তো সরকার করতে পারছে না। কিন্তু আমাদের জায়গা থেকে যে সরকার এটা পারে না, এটা তার স্বীকার করা উচিত এবং এটা স্পষ্ট করা উচিত কেন পারেনি। আর আমরা দিব এটা বলেছি এই কারণে যে, আমরা যেহেতু বা মানে যারা ছাত্র নেতৃত্ব ছিল গণঅভ্যুত্থানের, তারাই ঘোষণাপত্রের দাবিটি তুলেছিল। যেহেতু সরকার দিতে পারছে না, বিভিন্ন রাজনৈতিক দল সম্মত হচ্ছে না, অন্তত আমাদের জায়গা থেকে আমরা জুলাইকে কিভাবে দেখি, কি আকাঙ্ক্ষা, সেই বক্তব্যটা আমরা জনগণের সামনে রাখতে চাই। এবং তবে আমরা এখনও চাই যে 5ই আগস্টের মধ্যে সরকার আনুষ্ঠানিকভাবে, সরকারিভাবেই বা রাষ্ট্রীয়ভাবেই এই ঘোষণাপত্রের কাজটা সম্পূর্ণ করুক। তাহলে হয়তো আমাদেরকে আর আমাদের দলীয় উদ্যোগে এই কাজটি করতে হবে না। এই জুলাই ঘোষণাপত্রটি আমার যদ্দূর মনে পড়ে একদম সেই 2024-এর 3 আগস্ট মনে হয় আপনারা এক দফা বা কিছু একটা দেবার কথা ছিল শহীদ মিনারে, সেটি মনে হয় তখন হয়নি। তখন আপনাদের সঙ্গে কিন্তু সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সাধারণ ছাত্র জনতা ছিল, আপনারা তা সকলের প্রতিনিধিত্ব করেছিলেন। এখন এসে আপনি এনসিপির আহ্বায়ক, এখন আপনি আর সাধারণ ছাত্র জনতার কিন্তু সমন্বয়ক বা মুখ্য সমন্বয়ক যেন আমি বলি সেটি নন। তাহলে আপনি এখন এনসিপির আহ্বায়ক হয়ে কি ছাত্র জনতার বা সকল মানুষের ঘোষণাপত্র দেওয়ার অধিকার রাখেন? যে কোনো রাজনৈতিক দলই জনগণের পক্ষ থেকে আসলে কথা বলে, জনগণকে প্রতিনিধিত্ব করে। তারা কত অংশ করে, কি করে, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু একটা রাজনৈতিক দল মানেই সে রাজনৈতিক দল জনগণের পক্ষ থেকে আসলে কথা বলে। আপনি ঐক্যমত্য কমিশনে দেখেন অনেকগুলা দল আছে, জনগণ তো নেই, কিন্তু ভাবা হচ্ছে জনগণের প্রতিনিধি তারা, এই কারণেই কিন্তু তারা কথা বলছে। ফলে যদি সরকার দেয় সকলকে মিলে, আমাদের তো এটাতে কোনো আপত্তি নেই, আমরা তো সেটাতেই অংশগ্রহণ করতে চাই। সেটাই আমাদের চাওয়া সেটাই। কিন্তু সরকার যদি না দেয়, আমাদের দায়িত্ব তো আমাদের পালন করতে হবে, যে আমাদের বক্তব্যটা আমরা দিয়ে রাখতে চাই। এবং সেটা প্রেক্ষিতে যদি অন্য সকল দল বা সরকার যদি সম্মত হয়, অবশ্যই নতুন সংবিধানে যে জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার উল্লেখ অবশ্যই তো থাকতে হবে। ফলে আমরা আমাদের দায়িত্ব পালন করব। আমরা বলছি না যে এটাই চূড়ান্ত, আমরা বলছি যে আমরা আমাদের বক্তব্যটাই দিচ্ছি, এনসিপির বক্তব্যই দিচ্ছি। এবং শুধু এনসিপি না, যেহেতু গণ অভ্যুত্থানের নেতৃত্ব আমরা দিয়েছিলাম, আমরা মনে করি এটা আমাদের দায়িত্ব। আমরা সেই সময় দিতে পারিনি, কিন্তু এখন হইলেও 1 বছর পূর্তি উপলক্ষ হইলেও আমরা সেই ঘোষণাপত্রটা বলতে চাই, দিয়ে রাখতে চাই। তবে আমরা আশা করব যাতে সরকার এটার প্রতি একটা চাপ অনুভব করবে, যে সরকার না দিলে আসলে একটা দল বা গণঅভ্যুত্থানের নেতৃত্ব তারা নিজেরাই দিয়ে দেবে। অন্তত এই চাপ থেকেও সরকার যাতে উদ্যোগ নেয় এই জুলাই মাসের মধ্যে সকল দলকে নিয়ে ঘোষণাপত্র দেওয়ার। এবং আমি মনে করি 3 আগস্ট অথবা 5ই আগস্ট একটা ঐতিহাসিক মুহূর্ত। সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে, সকল দলকে একত্রিত করে যদি জুলাই সনদ ঘোষণাপত্র সরকার দিতে পারে, এটা আমাদের জন্য একটা বড় অর্জন হবে। এবং আমরা অনেক সফলভাবে এবং তৃপ্তি সহকারে আসলে এই 1 বছর পূর্তি পালন করতে পারবো। হ্যাঁ, আমরা মূলত 1 বছর পূর্তি উপলক্ষে এই গণঅভ্যুত্থান নিয়ে কথা বলছিলাম। আমরা একটু আগামী নির্বাচন নিয়ে কথা বলবো, সেখানে এনসিপির অবস্থান কিভাবে কি যাবে। তবে দর্শক, তার আগে নিচ্ছি আমরা ছোট্ট একটি বিরতি।